কই যাস? ফাহাদের কাছে যাব একটু। ঠিক আছে যা, বিকেলের মধ্যে ফিরে আসিস। কেন? কোথাও যাবে নাকি? হুম, তোর আপুকে দেখতে যাব। ও আল্লাহ গো, আমার আবার বোন হলো কোন সময়? আমার বোন আছে আমি নিজেও জানি না। হারাম জাদা, জুতা চিনিস? গাল লাল করে দিব। তোর আপু মানে তোর মামা তো বোনকে দেখতে যাওয়ার কথা বলতেছে। তোর মায়া আপুর কথা বলছে। ও, আগে বলবে তো। আমি কি না কি ভাবছি। তা তুমি মায়া আপুকে দেখতে এখন কানাডায় যাবে? তুই বেশি বুঝিস কেন? তোর মায়া আপু আজ কানাডা থেকে বাসায় আসতেছে পড়ালেখা শেষ করে, আর যাবে না। তাই দেখতে যাব তুই আর আমি। আচ্ছা, আমি কি কখনো মায়া আপুকে দেখছি? শুধু নামই শুনেছি। মায়া নামের একটা মেয়ে আমার মামার আছে, সে এখন কানাডায়। আবার তুই দেখছিস? তবে তোর মনে নেই অনেক বছর আগের কথা। ও ছোট থেকেই পড়ালেখার জন্য ওর মামার কাছেই গেছিল। ও আচ্ছা, তা তোমার ভাইয়ের মেয়ে দেখতে কেমন গো আম্মু? বলো, তোমার ভাইকে আমার সাথে বিয়ে দিবে নাকি? দাঁড়া হারামজাদা। আমাকে আর পাইকে দিলাম এক দৌড়ে বাড়ির বাইরে। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম ফাহাদের কাছে যাওয়ার জন্য। যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে নেই। আমি ফারাবি ইসলাম অর্ণব। আমি বাবা মার একমাত্র সন্তান। আব্বু একটা বিজনেস আছে আর মা বাসায় থাকে। আর আমি এবার অনার্স প্রথম বর্ষে। বাবা কাজের জন্য বেশি সময় দেশের বাইরে থাকে। প্রায় আধা ঘন্টা বাইক চালিয়ে এক জায়গায় এলাম। ফাহাদ আমাকে এই জায়গায় আসতে বলেছে, কিন্তু কেন আমি নিজেও সেটা জানি না। তাই আমি ফাহাদকে ফোন দিলাম। প্রথমবার ধরল না, আবার দিলাম, ধরল না। এভাবে 3বার দিলাম, ফোন ধরল না। মেজাজটা পুরো চেতে গেল আমার। আবার কল দিলাম, এইবার ফোন ধরল। কিরে, এতক্ষণ কই ছিলি? গার্লফ্রেন্ডের সাথে মিটিয়ে বিজি মনে হয়। এই তো মামা, ঠিক ধরছিস। ঠিক ধরছি মানে? তুই কই? এখানে কেন আসতে বললি? দোস্ত একটা কথা বলি, রাগ করিস না। আগে বল তুই কোথায়, তাড়াতাড়ি আয়। দেখ দোস্ত, রাগিস না, আগে পুরো কথাটা শোন। বল। আমি তোকে ডেকেছি আড্ডা দেওয়ার জন্য, আর তোর একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করতে। বা বাবা, কে তুই ভাই? তোরে তো আমি চিনতেই পারলাম না। আমায় গার্লফ্রেন্ড দিবি আর তুই? সত্যি বলছি, ওই দিক দিয়ে অনেক মেয়ে যায়, যেটা পছন্দ হয় তোকে পটিয়ে দিতাম। আমার গার্লফ্রেন্ড লাগবে না। তুই কই, তাড়াতাড়ি আয়। দোস্ত, আমি তোর কাছে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আসার সময় মিম ফোন দিয়ে বলল ওর সাথে নাকি ঘুরতে যাবে, আর আমিও না করতে পারলাম না। আমি এখন ওর সাথে ঘুরতে আইছি, এখন যেতে পারবো না, রাগ করিস না। আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে রাগ আমি কি করব? রাগের চেয়ে দুঃখটা অনেক গভীর। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে সিঙ্গেলেরাই বোঝে সিঙ্গেল থাকার কষ্ট, যন্ত্রণা, হতাশা, দুঃখ, বেদনা। হতাশ হবে না দোস্ত, আমার মন বলতেছে তোর পিছন দিক থেকে কোনো মেয়ে আসতেছে, এই মেয়ে হবে তোর গার্লফ্রেন্ড। তোর ভবিষ্যৎবাণী তোর কাছে রাখ, কাট। আমি এখন একটু ঘুরে বাসায় যাব। দেখ না দোস্ত, পেছনে যদি মেয়ে না থাকে তাহলে নাই, আর যদি আসে আমাকে ট্রিট দিবি। রাখ তোর ট্রিট। শালা আমি মরি আমার জ্বালায়, আর তুই আইসিস ভবিষ্যৎবাণী করতে। দোস্ত একবার দেখ। কেন বিরক্ত করতেছিস? ঠিক আছে দেখছি। এক রাশ বিরক্তি নিয়ে পেছনে তাকালাম আমি। পেছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে আমার দিকে আসতেছে। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো। প্রথম দেখাই ক্রাশ বাস সব একসাথে খেয়ে গেলাম। ফাহাদের কথা মানতে হবে। এদিকে ফাহাদ ফোনে হ্যালো হ্যালো করতেই আছে, আমার সেদিকে কোনো হুঁশ নেই। আমি শুধু ক্রাশকে দেখেই যাচ্ছি। কিছু না বলে ফোনটা কেটে দিলাম আমি মেয়েটার দিকে অপলক তাকিয়ে আছি। মেয়েটা কখন যে আমার সামনে চলে এলো জানতেই পারলাম না। মেয়েটা আমার সামনে এসে বলল, আমাকে একটু রাইড শেয়ার করবেন? মেয়েটির কথায় আমার হুঁশ ফিরে। কাছে থেকে মেয়েটাকে দেখতে আরো সুন্দর লাগছে। মনে হচ্ছে এক্ষুনি
কাজী অফিসে নিয়ে যাই। তারপর আমি বললাম, কি বললেন? শুনতে পাইনি। আমাকে একটু রাইড শেয়ার করবেন? মেয়েটি হয়তো ভাবছে আমি রাইড শেয়ার করি, কারণ আমি একটা হেলমেট পরে আছি আর একটা এক্সট্রা আছে। ফাহাদের জন্য এনেছিলাম। যাই, মেয়েটা থাকে কোথায় আর পরিচিত হতে পারবো। আমার মনে তো লাড্ডু ফুটছে। তখন আমি বললাম, অবশ্যই। কোথায় যাবেন? চলুন আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন। তারপর মেয়েটি বাইকে উঠল। আমি হেলমেটটা দিলাম, মেয়েটিও পরে নিল। তারপর আমি চালাতে লাগলাম। এক অসাধারণ মুহূর্ত আমার জন্য। জীবনের প্রথম আমার বাইকের পেছনে কোনো সুন্দরী রমণী। আমি বাইকটা আস্তে চালাতে লাগলাম, কারণ যত আস্তে যাব তত বেশি সময় ক্রাশের সাথে থাকতে পারবো। আর একটু ভদ্র সাজারও কিছু আছে না? যাই হোক, মেয়েটির সাথে কথা বলতে হবে। আমি কোনো কিছু বলতে যাব, তার আগেই মেয়েটি বলল, দাঁড়ান, আমি নামবো। কেন? এখানেই বাসা নাকি আপনার? না। তাহলে কেন নামবেন? এটা কি বাইক চালাচ্ছেন? এভাবে গেলে তো সারা জীবন লাগবে যেতে। এর চেয়ে হেঁটে মানুষ আগে যাবে। আমার বাইকের ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার আছে, মাঝখানে সব তার কাটা। তাহলে শেষ গিয়ারই দিন। ঠিক আছে। তারপর আমি স্পিড দিয়ে গাড়ি চালাতে লাগলাম। মেয়েটি মনে হয় ভয় পেয়েছে, তাই আমাকে জড়িয়ে ধরলো। আহা, কি এক ফিলিংস! আপনাদের বলে বোঝাতে পারবো না। পেছনে মেয়ে জড়িয়ে ধরে আছে। আহা! হঠাৎ করে সামনে একটা কুকুর চলে এলো, তাই আমি কষে ব্রেক মারলাম। সাথে সাথে হাওয়ায় ধপাস করে উঠতে লাগলাম। মনে হচ্ছে উপরে চলে যাব। চোখ খুলে দেখতে পেলাম মেয়েটির বেশি কিছু ক্ষতি হয়নি, উঠে দাঁড়াচ্ছে। এইটুকু দেখেই চোখ বুজে গেল, আর কিছু মনে নাই। যখন চোখ খুললাম, দেখলাম মেয়েটি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তার চোখগুলো পুরো মায়ায় ভরা। মনে হয় সারা জীবন তাকিয়ে থাকলেও মায়া কমবে না চোখের প্রতি। আশেপাশে তাকিয়ে দেখলাম হসপিটালে, হাতে পায়ে ব্যান্ডেজ। মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম কোনো ক্ষতি হয়নি, শুধু কপালে বাম সাইডে একটু ব্যান্ডেজ করা। দেখতে আরো অসম্ভব সুন্দর লাগছে। আমার জ্ঞান ফিরেছে, কোনো হুঁশ নেই মেয়েটির। আমার দিকে তাকিয়েই আছে, কিছুই বুঝলাম না। আমি মেয়েটির চোখের সামনে তুড়ি মারতেই মেয়েটির ধ্যান ভাঙল। সাথে সাথে মেয়েটি লজ্জা পেয়ে গেল, কিন্তু কেন লজ্জা পেল কিছুই বুঝতে পারলাম না। তবে লজ্জা পেলে মেয়েটির সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তখন মেয়েটি আমাকে বলল, যাক, তাহলে জ্ঞান ফিরলো আপনার। ফিরেছে তো অনেক আগেই, আপনি খেয়াল করেন নাই? আচ্ছা, আপনার কিছু হয়নি তো? না, তেমন কিছু না, মাথায় একটু চোট পেয়েছি। আমাকে এখানে কে নিয়ে এলো? আমি। ধন্যবাদ আপনাকে। আর সরি, আমার জন্য আপনার যাওয়াও হলো না, আবার ব্যথাও পেলেন। সমস্যা নাই, ওটা একটা দুর্ঘটনা। আপনার বাসা নাম্বার দিন, আসতে বলি। বাসায় ফোন দিলে আবার আম্মু শুরু করে দিবে। আপনার ফোনটা দিন, একটা বন্ধুকে কল করি, সে এসে নিয়ে যাবে। আপনার বাসায় ফোন দেন। বাসায় ফোন দিলে আম্মু আবার কান্না করে দিবে, আরো নানান কাহিনী। ঠিক আছে। তারপর আমি ফোনটা নিলাম, ফাহাদকে কল দিলাম। প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম। এবার রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমিটা কে? আমি অর্ণব। তুই কি এখনো গার্লফ্রেন্ডের সাথে আছিস নাকি? না, বাসায়। তুই কই আছিস? তোর আম্মু ফোন দিয়ে বলতেছে আছিস নাকি তুই? কোথায় যেন যাওয়ার কথা ছিল? তোর আম্মু চোটে আছে খুব। আমি হাসপাতালে আরাম করে ঘুমিয়ে আছি। মজা করতেছিস? না, আমি সত্যি হসপিটালে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছি। দোস্ত, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? না, কিছু হয়নি, হাতে আর পায়ে অল্প চোট পেয়েছি। তুই হসপিটালে চলে আয়, আমাকে নিয়ে যা। আর আম্মুকে কিচ্ছু বলবি না, বাসায় গিয়ে বলবো। ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। তারপর ফোনটা কেটে দিলাম। তারপর মেয়েটিকে দিয়ে দিলাম। যাই হোক, মেয়েটির নাম্বারটা তো পেলাম।
ফাহাদের ফোন থেকে নিয়ে নিব। তখন আমি বললাম, আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মায়া। আপনার? ফারাবী ইসলাম অর্ণব, সবাই অর্ণব বলেই ডাকে। আপনার নামটা তো সুন্দর। আপনারটাও। আপনি আমার জন্য এত কিছু করলেন, তাছাড়া আপনার জানি কোথায় যাওয়ার ছিল, আপনি চলে যান। আপনাকে এইভাবে রেখে কিভাবে যাই? আর আমি বাসায় ফোন করে বলে দিয়েছি যেতে দেরি হবে। আরে সমস্যা নাই, আপনি যান, এক্ষুনি ফাহাদ এসে আমাকে নিয়ে যাবে। আরে না, আগে আসুক না হয়, তারপর আমি যাব। সমস্যা নাই, আপনি যান, বাসায় আপনার জন্য চিন্তা করছে হয়তো। মায়া যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। বাসায় গেলে না জানি কি করে আম্মু। একে তো অ্যাক্সিডেন্ট করছি, আবার মামাতো বোনকে দেখার জন্য যাইতে চাইছিল। একটু পর ফাহাদ এলো। একটা কথা বলতে ভুলেই গেছি, মায়া নামের মেয়েটি সব বিল নাকি দিয়ে দিছে। তারপর ফাহাদ আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। একটু একটু করে হাঁটতে পারতেছি। তারপর হসপিটালের বাইরে এসে একটা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, ফাহাদ আর আমি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। প্রথম আমাকে দেখে রাগে মনে হয় খেয়ে ফেলবে, আবার আমার হাত পা ব্যান্ডেজ দেখে আম্মু বলল, কি রে, কি করে হলো এসব? তুই ঠিক আছিস তো বাবা? আমি ঠিক আছি, কিছুই হয়নি। তা তো দেখতেই পাচ্ছি। কি করে হলো এসব? বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, কোথা থেকে যে একটা গাড়ি এসে ধাক্কা দিল বুঝতেই পারলাম না। গাড়িটার খেয়ে কাজ নেই, তোরে এসে ধাক্কা দিল। তোরে আমি ভালো করে চিনি, এখন ভেতরে আয়। তারপর ফাহাদ আমাকে ভিতরে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে আরো আরেক ঝামেলা। একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে ফাহাদের সাহায্য নিয়ে উঠলাম। তারপর রুমে এসে ফাহাদ চলে গেল বিদায় নিয়ে। তখন আম্মু বলল, এবার বল কিভাবে কি হলো। সত্যি বললাম তো। থাক, বলা লাগবে না। তুই যে সত্যি বলছিস তা আমি অন্ধের মতো বিশ্বাস করছি। আম্মু, তুমি জানি কোথায় যেতে চাইছিলে? তুই যদি আজকে অসুস্থ না হইতিস তাহলে তোকে আমি মেরে ঠ্যাং ভেঙে দিতাম। থাক, ভাঙা লাগবে না, তুমি এখন যাও, আমি ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, তুই বিশ্রাম নে। তারপর আম্মু চলে গেল, আমিও ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ঘুম থেকে তুলে খাবার খাইয়ে দিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ এফবিতে ঘোরাঘুরি করে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করলাম আস্তে আস্তে। খাবার টেবিলে আম্মু বলল, আজ নাকি বিকেলে আমার মামাতো বোন মায়া আসবে। তাতে আমার কি, আমার ক্রাশ মায়াকে খুঁজে বের করতে হবে। তারপর দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার কোনো কাজ নাই। আম্মু বাইরেও যেতে দিল না আজকে। বিকেলে ঘুমিয়ে আছি, এমন সময় দেখলাম মায়া নামের মেয়েটি আমার মাথার পাশে বসে আছে। এই মেয়ে তো যেখানে যায় সেখানেই দেখতে পাই। স্বপ্ন ভেবে নিজে নিজে বললাম, মাই ক্রাশ মায়া, তোমায় অনেক অনেক ভালোবেসে ফেলেছি। যেখানেই যাই তোমাকেই দেখতে পাই। তোমার ওই চোখের চাহনিতে আবদ্ধ আমি, অনেক অনেক ভালোবাসি। ঘুমাতে গেলেও শান্তি নেই, যেখানেই যাই তোমাকেই দেখতে পাই, খুব ভালোবেসে ফেলেছি। কথাগুলো বলে দেখলাম স্বপ্নে আমার ক্রাশ চলে যাচ্ছে। স্বপ্নে ভেবেই দিলাম হাত ধরে টান, সাথে সাথে আমার বুকে এসে আছড়ে পড়ল। আহা, স্বপ্ন হলেও অনুভূতি অন্যরকম। আমার ক্রাশ জোর করছে, আমি ছাড়ছি না। এমন সময় গালে ঠাস ঠাস করে দুইটা পাপ্পি পড়ে গেল। স্বপ্ন হলেও এত জোরে লাগে নাকি? গাল পুরো লাল হয়ে গেছে। লাফ মেরে বিছানা থেকে উঠে পড়লাম। দেখলাম আমার ক্রাশ মায়া দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি? তাই চোখগুলো ভালো করে ডলে নিলাম। তাকিয়ে দেখি সামনে মায়া দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস হচ্ছে না। একটা চিমনি কাটলাম হাতে, আমার ব্যথা পেলাম। তার মানে সামনে সত্যি সত্যি মায়া। তাকে দেখে আমি বললাম, আপনি এখানে কি করছেন আর কোথা থেকে এলেন? এমন সময় আম্মু রুমে এলো। এসে মায়াকে দেখিয়ে বলল, এটাই হচ্ছে তোর মামাতো বোন মায়া। এটা বলে আম্মু মায়া আপুকে নিয়ে চলে গেল। তার মানে এই মায়াই
আমার সেই মামাতো বোন মায়া আপু, আমার থেকে সিনিয়র। এতক্ষণ আমার পাশে মায়া আপুই ছিল। আমি সত্যি তাকে জড়িয়ে ধরেছিলাম, আরও অনেক কথা বলেছি। মায়া আপুকে জড়িয়ে ধরার কারণে আমাকে চড় মারল। আমার সব শেষ। আমি এখন মায়া আপুর সামনে যাব কিভাবে? তাকে জড়িয়ে ধরেছিল, স্বপ্ন ভেবে বাস্তবে হাতের শক্তি আছে বলতে হবে। গালটা এখনো ব্যথা করছে। মায়া আপু আমার মাথার পাশে বসে কি করছিল? আমার দিকে কেন গালে হাত দিয়ে তাকিয়েছিল? নানা প্রশ্ন আর অনুভূতি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম মায়া আপু বিছানায় বসে পা দোলাচ্ছে। মায়া আপুর দিকে তাকাতেই লজ্জা লাগছে, তাই আমি বললাম, সরি আপু, ইচ্ছে করে কিছু করিনি, তখন স্বপ্ন ভেবে জড়িয়ে ধরেছিলাম। ঠিক আছে, আর যে কথাগুলো বলছিলি সেগুলো কি হলো বল? কথাগুলো কি সত্যি সত্যি আমাকে বলেছিলি? স্বপ্নে তোমাকে ভেবে ওই কথাগুলো বলেছিলাম। আমি তোর থেকে অনেক বড়, আর কোনো কথা নাই। একদিনে দেখেই ভালোবাসা হয়ে গেল? ভালোবাসা তো কোনো বয়স মানে না, আর ভালোবাসা কখনো বলে কয়ে আসে না। সেটাও যে কোনো সময় যেখানে সেখানে হয়ে যায়। আমিও তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। মায়া আপু কোনো কথা না বলে চলে গেল। আমি মায়া আপুকে ভালোবাসি। যে করেই হোক মায়া আপুর মুখ থেকে শুনতে হবে আমায় ভালোবাসে কিনা। ভালোবাসুক আর নাই বাসুক, তোমায় আমি ছাড়ছি না মাই ক্রাশ। রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। মায়া আপু কয়েকদিন থাকবে আমাদের এখানে। যে করেই হোক এই কয়েকদিনে রাজি করাতে হবে। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। অনেক দিন হলো সকালে ঘুম থেকে উঠি না। সকালের পরিবেশটাই মুগ্ধকর, তাই একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম ক্রাশ মানে মায়া আপু দাঁড়িয়ে আছে। আমি মায়া আপুকে গিয়ে বললাম, আপু এত সকাল সকাল কি করছো এখানে? আমি সকালেই ঘুম থেকে উঠি। ও আমার উত্তরটা কি দিবে না? কিসের উত্তর? আমি যে তোমাকে ভালোবাসি। দেখ অর্ণব, তুই আমার থেকে ছোট, এটা সম্ভব না। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুমি চাইলেই সম্ভব, আর কেন আমাকে ভালোবাসতে পারবে না? এই কথা আর আমার সামনে বলবি না। এই বলে মায়া আপু চলে যাচ্ছিল। আমি পেছন থেকে হাতটা টেনে ধরলাম। ঠাস ঠাস করে দুইটা পড়ে গেল আমার গালে, তারপর চলে গেল। এই মেয়ে এত মারে কেন কথায় কথায়? গালটা লাল করে দিল। তারপর আমি কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে চলে এলাম। তারপর নাস্তা করে বাইরে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে প্রায় বিকেল হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় কয়েকটা গোলাপ ফুল আর আইসক্রিম নিলাম মায়া আপুর জন্য। বাসায় এসে মায়া আপুর রুমে গেলাম, দেখলাম নাই। তারপর ছাদে গেলাম, দেখলাম দোলনায় বসে আছে। আমি ফুলগুলো এগিয়ে দিয়ে বললাম, এই নাও প্রিয়, এগুলো তোমার জন্য। লাগবে না আমার। নাও না। জোর করে ধরিয়ে দিলাম। সাথে সাথে মায়া আপু সেগুলো ফেলে দিল। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর আমি বললাম, কি হলো, এত কষ্ট করে আনলাম, ফেলে দিলে কেন? দরকার নেই আমার। এমন কেন করো? একটু ভালোভাবে তো কথা বলতে পারো। ভালোবাসি আমি তোমাকে, কেন বোঝো না? বললাম না আমি তোকে ভালোবাসি না। এসব বললে আমি কিন্তু বাসায় চলে যাব। তোমায় কোথাও যেতে দিচ্ছি না। এই মনের ঘরে তোমাকে বন্দি করে রেখে দিব। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। বাড়াবাড়ির কিছুই করিনি, এখন করব। মানে কি করবি তুই? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে আস্তে আস্তে মায়া আপুর দিকে এগোতে লাগলাম। আর মায়া আপু দোলনা থেকে উঠতে যাবে এমন সময় মাথার পেছনে পাশে চুল ধরে চার ঠোঁট এক করে দিলাম। মায়া আপু ছাড়ানোর চেষ্টা করছে, আর আমি ছাড়ছি না। কি এক অনুভূতি! এই প্রথম কোনো নারীকে কিস করলাম আমি। শরীরে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম, আর মায়া আপু দোলনায় ধপ করে বসে পড়ল। তারপর আমাকে চড় মারার জন্য হাত উঠালো। আমি হাত ধরে দিলাম এক টান, সাথে সাথে আমার বুকে এসে পড়ল। অনেক ছাড়ানোর চেষ্টা করছে, তাই আমি আবার চার ঠোঁট এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম, তোমায় আমি অনেক ভালোবাসি প্রিয়। তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। তোমায় আমি ছাড়ছি না।
এই বলে আমি ছাদ থেকে নিচে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। একটু আগের সিনটা সামনে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই উঠে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আবার মায়া আপু দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি করছো জানেমান? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? জীবনের থেকেও বেশি। তাহলে আমাকে প্রপোজ কর। সত্যি? তুমিও আমাকে ভালোবাসো? হুম, এখন প্রপোজ কর। তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এভাবে হবে না, ভালো করে ফুল দিয়ে কর। তারপর আমি নিচে এলাম। আমার মনে মনে তো লাড্ডু ফুটছে, মায়া আপু আমাকে ভালোবাসবে, তাও আবার এত তাড়াতাড়ি। আমি বাগানে এসে একটা ফুল নিয়ে চলে গেলাম। মায়া আপুর কাছে গিয়ে ফুলটা এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, জীবনে কাউকে ভালোবাসিনি, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার প্রথম অনুভূতি। অন্য প্রেমিকদের মতো আমি ঠিকঠাক মতো আমি প্রপোজ জানি না, তবে আমি তোমাকে চাই। আমার এলোমেলো জীবনে প্রথম প্রণয় তুমি মায়া, আমার জীবনের সুখ তারা তুমি মায়া, আমার জীবনের বাঁচা মরার জন্য পয়েন্ট তুমি মায়া। অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। মায়া আপু ফুলটা নিল। আমি দাঁড়িয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া আপু আমাকে জড়িয়ে ধরলো। তারপর কিছু সময় ছাদে কাটিয়ে চলে এলাম আমি। রাত্রে ডিনারের সময় পায়ে সুরসুরি দিতে লাগলাম আমি মায়া আপুর। মায়া আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তবু আমি সুরসুরি দিতে লাগলাম। এবার দিল জোরে একটা পাড়া, সাথে সাথে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার দেখে আম্মু বলল, কি হলো, চিৎকার দিলি কেন? কিছু না, টেবিলের ভেতর দিয়ে মনে হয় বিড়াল গেল, পায়ে লাগলো তো তাই ভয় পেয়ে চিৎকার দিলাম। যত সব, বিড়াল দেখে কেউ এভাবে চিৎকার দেয়? আমি দেই? তোর প্যাচাল বাদ দিয়ে খা এখন। মায়া আপুর দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে, মনে হচ্ছে দেই একটা। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। রাত্রে মায়া আপুকে কল দিলাম। নাম্বারটা আম্মুর ফোন থেকে নিয়েছি। ফোন রিসিভ করে মায়া আপু বলল, হ্যালো, কে? তোমার হবু বর। কানের নিচে এমন দিব না, তোর পাগলামি বের হয়ে যাবে। রাখ। রাগ করো কেন? আমি অর্ণব। ও, তুমি আগে বলবে তো, বলো কি বলবে। একটু ছাদে এসো না। না, এখন এত রাতে আমি যেতে পারবো না। আসো না প্লিজ, একটু থেকে চলে যেও। না, আমি এখন যেতে পারবো না। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার কথা কেন শুনবে? যাও, তোমাকে আসতে হবে না। আমার বাবুটা রাগ করে। ঠিক আছে, যাচ্ছি। তারপর মায়া আপু ফোনটা কেটে দিল। আমি কথা বলতে বলতে ছাদে চলে এসেছি। 2-3 মিনিট পর মায়া আপু এলো। এসে আমাকে বলল, কি হলো, এত রাতে ছাদে আসতে বললে কেন? তুমি আর আমি চাঁদ দেখবো তাই। দোলনায় বসো তো। তারপর মায়া আপু দোলনায় বসলো। আমি তার কাঁধে মাথাটা দিলাম, দিয়ে বললাম, জানো, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম বুকের ভিতর কেমন জানি অনুভব হয়। তোমায় আমি এই কয়েকদিন অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমার সিনিয়র, তবুও ভালোবাসা তো কোনো বয়স মানে না। তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। তারপর কিছু সময় কাটিয়ে চলে এলাম আমরা। রুমে এসে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল কয়েকদিন। আমি মায়া আপুকে খুব ভালোবাসি, আর মায়া আপুও আমাকে খুব ভালোবাসে। আজকে মায়া আপু চলে যাবে, ভাবতেই খুব খারাপ লাগছে। তাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগবে না। তাই আমিও যাব মায়া আপুর সাথে তাদের বাসায়, কয়েকদিন থেকে আসব। আম্মুর থেকে পারমিশন নিয়ে নিয়েছি আগেই। 1 সপ্তাহ থাকবো মায়া আপুর সাথে। তারপর সকালের খাওয়া করে রুমে এলাম রেডি হতে। পরনে আমার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো সুন্দর করে সাজানো, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি পরে তৈরি হলাম আমি। তারপরে বাইরে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। মায়া আপু এখনো তৈরি হচ্ছে।
জানি না মেয়েদের এত সময় লাগে কেন আটা ময়দা মাখতে। তারপর অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা হলো বসে আছি। অবস্থা আমার খারাপ। বসে থাকতে থাকতে অবশেষে যুদ্ধ জয় করে বেরিয়ে এলো মায়া আপু। তাকে দেখে 54,692 ভোল্টের ক্রাশ খেলাম। এই মেয়েটা ক্রাশ খাইয়ে খাইয়ে মেরে ফেলবে নাকি? পরনে তার নীল শাড়ি, হাতে বিভিন্ন কালারের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে একটা নীল পরি। আবারও ঠাস করে ক্রাশ খেয়ে গেলাম। আমি মায়া আপুয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মায়া আপুয়ের দিকে তাকিয়ে আছি। এমন সময় কারো তুড়ির আওয়াজে ধ্যান ভাঙে আমার। সামনে তাকিয়ে দেখি মায়া আপু। যা বাবা, মায়া আপু কখন সামনে এলো বুঝতেই পেলাম না। তখন মায়া আপু বলল, কিরে এভাবে চেয়ে আছিস কেন? তোমাকে আজকে পরীর মতো লাগছে জান পাখি। আর হবু বরকে কেউ তুই বলে? মায়া আপু কিছু বলল না, কি যেন ভেবে আমার দিকে তাকিয়ে আম্মুর কাছে বিদায় নিতে চলে গেল। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে দুইজনে বাড়ির বাইরে আসলাম। তারপর মায়া আপু বলল, কিরে কিভাবে যাবি? কেন বাইকে? সেদিনের মতো আবার ফেলায় দিবি না তো? সেদিন তো ওটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমি কি বাইক চালাতে জানি না নাকি যে তোমায় ফেলাই দিব? ঠিক আছে চল। তারপর মায়া আপু বাইকে বসলো, আমি বাইক চালাতে লাগলাম। আজ এক অন্য অনুভূতি। সেদিন ছিল অপরিচিতা, আর আজ সম্পর্কটা এক অন্যরকম রূপ। আহা, এক অন্যরকম অনুভূতি। প্রায় আধা ঘন্টা চালানোর পর একটা শপিং মলের সামনে এলাম। সেখানে এসে বাইক থামিয়ে দিলাম। তা দেখে মায়া আপু বলল, কিরে এখানে থামলি কেন? একটা জিনিস নেওয়ার আছে, তোমার যদি কিছু প্রয়োজন হয় নিতে পারো। আমার কিছু নেওয়ার নেই। তোর কি নেওয়ার আছে তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে, তুমি 5 মিনিট থাকো, আমি আসছি। তারপর আমি শপিং মলে প্রবেশ করলাম। মায়া আপুকে আনিনি, কারণ তার জন্যই একটা ব্রেসলাইট নিব। কারণ 1 সপ্তাহ থাকার পরে আমাকে চলে আসতে হবে। এটা আমার স্মৃতি থেকে যাবে তার কাছে। তারপরে একটু খোঁজাখুঁজি করে একটা সুন্দর ব্রেসলাইট পেলাম। এটা মায়া আপুর হাতে অনেক মানাবে। তারপর সেটা নিয়ে চলে এলাম। তারপর আবার রওনা দিলাম তাকে নিয়ে। প্রায় আরো আধা ঘন্টা চালানোর পর আমরা এসে পৌঁছালাম। আমি গাড়ি থেকে নেমে মায়া আপু বাসার ভিতরে যাচ্ছি। তখন আমি বললাম, আপু দাঁড়াও, কেন? তোমার হাতটা একটু দাও তো। কেন? দাও না। তারপর মায়া আপু হাতটা এগিয়ে দিল। আমি পকেট থেকে ব্রেসলাইটটা বের করতে করতে বললাম, আমি তো 1 সপ্তাহ পরে আবার চলে যাব, তাই আমার স্মৃতি হিসেবে তোমার হাতে এটা পরিয়ে দিব। তারপর আমি ব্রেসলাইটটা বের করে পরিয়ে দিতে যাব, এমন সময় মায়া আপু বলল, তোকে একটা কথা বলি, আমি তোকে ভালোবাসি না, আর এটা আমার লাগবে না। মজা করো না তো। আমি মজা করছি না। তুই যখন ছাদে আমায় জোর করে কিস করিস তখন আমার খুব রাগ হয়েছিল, তাই তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি। আমি কখনো তোকে ওই চোখে দেখিইনি। তুই আমাকে ভুলে যা, আমার থেকে ভালো মেয়ে পাবি তুই। এসব কথা শুনে আমি পুরো পাথর হয়ে গেছি। মাটি সরে গেছে আমার পায়ের নিচ থেকে। মায়া আপু আমাকে ভালোবাসেনি ভাবতে খুব কষ্ট হচ্ছে আমার। আমি যে তাকে খুব খুব ভালোবাসি। আমার চোখ পুরো ছলছল করছে, মনে হয় এক্ষুনি ঝড় নামবে। তখন আমি মায়া আপুকে বললাম, কেন এমনটা করলে আমার সাথে? চুপ। আমার সাথে এমনটা কেন করলে? খুব ভালোবাসি তোমায়। তুমি খুব সহজেই বললে ভুলে যেতে। ভুলে যেতে চাইলেই কি ভুলে যাওয়া সম্ভব? তোমাকে আমি জীবনে ওটা চাইতেও বেশি ভালোবাসি। তোমাকে কিভাবে ভুলবো আমি? প্রতিশোধ নেওয়ার ছিল, অন্যভাবে নিতে। কেন এমনটা অভিনয় করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? তোমায় তো ভালোই বেসেছিলাম, এমনটা না করলেও পারতে। ভালো থেকো, আর তোমাকে ডিস্টার্ব করব না। এই বলে ব্রেসলাইটটা সেখানেই ছুঁড়ে ফেলে দিলাম। চোখ যেন আমার বাদ মানছে না। কথাগুলো বলতে বলতে কেঁদে দিয়েছি। ওর চোখ মুছে বাইকে চড়ে স্টার্ট দিয়ে
সেখান থেকে চলে এলাম। সেখান থেকে এসে একটা লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে বসলাম। আশেপাশে কোনো মানুষ নেই। নদীর পানি একে একে বয়ে যাচ্ছে। আমার চোখের পানিও বাদ মানছে না। আসার সময় কয়েক প্যাকেট সিগারেট কিনে নিয়ে এলাম। সেখানে বসে সিগারেট খেতে লাগলাম। একটা টান দিতেই প্রচুর পরিমাণে কাশি হতে লাগলো, চোখ জ্বলতে লাগলো, লাল হয়ে গেল। কষ্ট হচ্ছে খুব, কিন্তু এই সামান্য কষ্ট কিছুই না আমার বুকের ভিতরে হওয়া কষ্টের থেকে। সেখানে বসে সিগারেট খেতে লাগলাম আর আজকের দেওয়া মায়া আপুর আঘাতপ্রাপ্ত কথাগুলো ভাবতে লাগলাম। সেখানে বসে কাটিয়ে দিলাম অনেক সময় সিগারেট খেতে খেতে। প্রায় সন্ধ্যা হয়ে এলো, এখন বাসায় যেতে হবে। তাই সেখান থেকে উঠে বাইক নিয়ে বাসার দিকে আসতে লাগলাম। কিছুক্ষণের ভিতরে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিলাম, কেউ খুলল না। আবার দিলাম, এবার আম্মু দরজা খুলে দিল। আমায় দেখে আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর আম্মু বলল, কিরে, তোর মামা বাড়ি থাকার কথা, এত রাতে চলে এলি কেন? আর তোর চোখ মুখ এমন হয়েছে কেন? মুখ থেকে গন্ধ আসতেছে, কিছু খেয়েছিস নাকি? আমি কোনো কথা না বলে আম্মুকে পাশ কাটিয়ে ভিতরে চলে এলাম। আম্মু দরজা বন্ধ করে আমার পেছন পেছন আসতে লাগলো। আম্মু কিছু বলার আগেই রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিলাম। বাহির থেকে আম্মু দরজা খোলার জন্য বলতেছে। আমি তা কানে না নিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। বুকের ভিতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে আমার। মায়া আপু এভাবে অভিনয় করতে পারলো আমার সাথে? শুধু তো ভালোই বেসেছিলাম। ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার। কখনো মায়া আপুকে ভুলতে পারতো কিনা জানি না। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এদিকে আম্মু আমার অবস্থা দেখে চিন্তিত। আমি 1 সপ্তাহ থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু চলে এলাম কেন? তাই আম্মু মামিকে ফোন করলো। আচ্ছা আরশি, অর্ণবের সাথে কিছু হয়েছে? না, কেন, কি হয়েছে? অর্ণব বাসা থেকে গেল 1 সপ্তাহ থাকবে তোমাদের ওখানে বলে, কিন্তু ও তো রাতে এখন বাসা এলো আর চোখ মুখ ফুলে আছে, কান্না করেছে মনে হয়। কি বলো সব? কিন্তু অন্য তো আমাদের এখানে আসেনি। ও তো মায়ের সাথেই গেল তোদের সাথে ওখানেই থাকার জন্য। তাহলে এতক্ষণ কই ছিল? ও তো ভেতরেই আসেনি, আর মায়া তো একাই এসেছে বাসার ভেতরে, ও তো আসেনি। বাসা এসে সোজা রুমে চলে গেল, কোনো কথা বলো না। এরকম তো কোনো সময়ও করে না ও। আমি মায়াকে বলে দেখি কিছু হয়েছে নাকি। ঠিক আছে, আমি দেখছি ওদিকে। ঠিক আছে। তারপর আম্মু ফোন কেটে দিয়ে চিন্তিত হয়ে রুমে চলে গেল, কারণ অনেক রাত হয়ে গেছে। এদিকে মামি মায়া আপুকে জিজ্ঞেস করার জন্য তার রুমে গেল। গিয়ে দেখলো মায়া আপু কি যেন চিন্তা করছে। তখন মামি মায়া আপুর পাশে গিয়ে বসলো। তখন মায়া আপু মামিকে বলল, কিছু বলবে আম্মু? অন্য বা তোর মধ্যে কিছু হয়েছে? না, কেন, কি হয়েছে? না, ও নাকি আমার বাসায় থাকার জন্য এসেছিল, কিন্তু না এসে চলে গেল কেন? আমাকে বলছিল কি জানি কাজ আছে। আমি বাসার ভেতরে ঢোকার জন্য বলছিলাম, কি জানি কাজ আছে বলে চলে গেছে। ও, অর্ণব এখন এত রাতে বাসায় ফিরলো? আর ওর আম্মু ফোন করে বলল কিছু হয়েছে নাকি, আর সারাদিন কই ছিল, আর মনে হয় অনেক কান্না করেছে। ও ঠিক আছে, তুই ঘুমা, অনেক রাত হয়েছে। তারপরে মামি চলে গেল। মায়া আপু কি জানি ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। এদিকে সকাল সকাল সূর্যের কড়া আলো জানালা দিয়ে প্রবেশ করছে। সূর্যের কড়া আলো আমার মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। তাই আর শুয়ে না থেকে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখলাম আম্মু সোফায় বসে কি জানি চিন্তা করছে। তখন আমি আম্মুর পাশে গিয়ে বসলাম আর বললাম, কি ভাবছো আম্মু? কিছু হয়েছে বাবা? কিছু হলে বল আমাকে। কাল কেন এত রাতে এলি, আর সারাদিন কোথায় ছিলি? একটা বন্ধুর বাসায় ছিলাম, একটা জরুরি কাজ ছিল তাই সেখানে গিয়েছিলাম। তুই না কাল তোর মামা বাড়ি গেলি 1 সপ্তাহ থাকবি বলি?
ওর কাজটা একটু জরুরি ছিল, তাই মায়া আপুকে নামিয়ে দিয়ে চলে এসেছি। ঠিক আছে। আম্মু নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল আর অর্ণব খাওয়ার টেবিলে বসলো। নাস্তা করতে করতে আম্মু বলল, তোকে একটা কথা বলা হয়নি, তোর আব্বু আজ সন্ধ্যার ফ্লাইটে আসবে, তোকে নিয়ে আসতে যেতে বলেছে। ঠিক আছে। তারপর নাস্তা করে বাইরে বের হলো। বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে, তাই বাইরে বের হলো। তারপর ফাহাদকে কল দিল। দোস্ত কই তুই? মামার দোকানে আছি। কেন? তুই থাক, আমি যাচ্ছি। তারপর ফোনটা কেটে দিয়ে মামার দোকানে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখে ফাহাদ বসে বসে সিগারেট টানছে। অর্ণব ওর পাশে বসে ওর হাত থেকে সিগারেটটা নিয়ে টানতে লাগলো। আর ফাহাদ অর্ণবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অর্ণব ওর তাকিয়ে থাকা দেখে বলল, কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে বলতো? মজা করিস না তো এখন? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। যেখানে তুই আমাকে সিগারেট খেতে বারণ করতি, আর আজ সেখানে তুই সিগারেট খাচ্ছিস। খাচ্ছি, কষ্ট দূর করার জন্য খেতে হয়। তোর আবার কিসের কষ্ট? কিছু না, এমনি বললাম। আমি আগে থেকেই খেতাম, তুই জানতিস না? কি? আমি জানতাম না, মিথ্যা বলছিস না। আচ্ছা এসব বাদ দে, চল কয়দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, কোন দিক যাবি? 2-3 দিন পর। ঠিক আছে। তারপর ফাহাদের সাথে আড্ডা দিল। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর ফাহাদের থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। গোসল করে খাবার খেয়ে দিল এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেল। ছাদে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ এমন সময় মায়া আপুর সাথে দুষ্টুমি করত। মায়া আপুর কথা খুব মনে পড়ছে, তাই ছাদে না থেকে আবার রুমে চলে আসলো। রুমে এসে মায়ের কথা ভাবতে লাগলো। মায়ের কথা ভাবতেই চোখ ভিজে গেল। কতই না ভালোবাসতো তাকে, কি দোষ করেছিল, কেন তার সাথে এমনটা করলো। এসব ভাবতেই বুক ফেটে কান্না আসতেছে অর্ণবের। বিকেলে আর বাইরে বের হলো না। একটু পরে সন্ধ্যা হতে চললো। তারপর বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ পর চলে আসলো এয়ারপোর্টে। একদম সঠিক সময়ে এসেছে। অর্ণবের আব্বু এসে পৌঁছালো মাত্র। তারপর অর্ণব তার আব্বুকে নিয়ে বাসায় আসতে লাগলো। আস্তে আস্তে আব্বু বলল, কেমন আছিস? কোনো রকম চলে যাচ্ছে। কেন, কিছু হয়েছে? টাকা লাগবে? না। তোর লেখাপড়া কেমন চলছে? ভালো, বর্তমানে কলেজ জব, তাই বাসাতেই থাকতে হয়। ঠিক আছে। তারপর আর কিছু কথা বলতে বলতে বাসায় চলে আসলো। আব্বু রুমে চলে গেল ফ্রেশ হতে। ক্লান্ত হয়তো খুব। অর্ণব রুমে চলে আসলো। আবার মায়ের কথা মনে পড়লো। যখন কোনো কথা ভাবে না, মস্তিষ্ক যখন কোনো কিছু ভাবে না, ফাঁকা হয়, ঠিক তখনই সব সময় মায়ের কথা মনে পড়ে। তার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে। রুমে বসে বসে এসব ভাবছিল। তখন অর্ণবের আম্মু এসে ডেকে নিয়ে গেল ডিনার করার জন্য। তারপর ডিনার করে রুমে আসলো। কিছু সময় এফবিতে ঘোরাঘুরি করে ফোনটা রেখে দিল। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আননোন নাম্বার, তাই প্রথমবার কেটে দিল, কিন্তু আবার ফোন করলো। এবার রিসিভ করে সালাম দিল, কিন্তু ফোনের ওপাশ থেকে কিছুই বলল না। হ্যালো হ্যালো করলো, কিন্তু কিছুই বলল না। তাই বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। আবার ফোন দিল। এবার রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগেই ফোনের ওপাশ থেকে কারো কান্নার আওয়াজ আসছে। কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাই অর্ণব বলল, কি হলো, কথা বলুন। কে আপনি? এভাবে বিরক্ত করতেছেন কেন? কি হলো, কথা বলবেন না কেটে দিব? মায়া নামটা শুনেই বুকটা কেমন করে উঠল। আমাকে এত কষ্ট দিয়েও স্বাদ মেটেনি, তাই আমি বললাম, আপনি কেন ফোন দিয়েছেন আমায়? আপনি কে বলছিস কেন? তুই না আমাকে ভালোবাসিস? ভালোবাসি? হাসালেন মিসেস মায়া। আমি যাকে ভালোবাসতাম সে আমার কাছে মরে গেছে। এমনটা বলো না প্লিজ। আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমার শূন্যতা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে কত ভালোবেসে ফেলেছি। তোমার সাথে সেই সময় কাটানো দুষ্টুমিটাকে ভালোবেসে ফেলেছি আমি। প্লিজ, খুব ভালোবাসি তোমায়। তাই এতদিন আপনার সেই ভালোবাসা কোথায় ছিল? যখন আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম, তখন আপনি কি করলেন? আমার সাথে ভালোবাসার অভিনয় করলেন। বাহ বাহ, বলতেই হবে আপনি একজন বড় মাপের অভিনেতা।
প্লিজ এভাবে বলো না, বিশ্বাস করো খুব ভালোবাসি তোমায়। ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। এত কষ্ট দিয়েও কি মন ভরেনি? আরও কষ্ট দেওয়ার জন্য এসেছেন এখনো? আপনি চাইছেন আমি কষ্ট পাই? সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি। বুকটা ভিতরে ছারখার হয়ে গেছে আমার। আর কি চান আপনি? এটা সত্যি যে আমি তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু বিশ্বাস করো অভিনয় করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি আমিও জানি না। প্লিজ এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি। ভালো থাকবেন। এই বলেই অর্ণব ফোনটা কেটে দিল। আবার কল দিল। এবার ফোনটা কেটে সিমটা বের করে রেখে দিল। অন্য একটা সিম ফোনে সেট করলো। তারপর ফোনটা রেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর ফোনে বলা মায়ের কথাগুলো ভাবতে লাগলো। ভালোবাসে, ভালোই যদি বাসতো তাহলে কেন সেদিন এমন করলো? নাকি শাস্তিটা কম হয়ে গেছে বলে আবার এমন করছে? কেন এমনটা করলো? এখন যখন ভুলে যেতে চাইছে তখন কেন ফিরে আসতে চাইছে? ফিরে আসতে কি সত্যিই চাইছে নাকি আবার অভিনয়? না, কখনো ভালোবাসতে পারে না, হয়তো অভিনয়। এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি চলে আসলো অর্ণবের। না, এইসব আর ভাবতে পারছে না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। না, এসব আর নিতে পারছে না। তাই এসব ঝেড়ে ফেলে ঘুমাতে চেষ্টা করলো। না, কিছুতেই ঘুম আসতেছে না। বারবার মায়ের বলা ফোনের কথাগুলো কানে ভাসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নাই। সকালে ঘুম থেকে উঠলো, একটু হাঁটাহাঁটি করলো। অনেকদিন হলো সকালে ওঠা হয় না। মনটা ফ্রেশ হয়ে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলো। বাসায় এসে নাস্তা করে বেরিয়ে পড়লো, কারণ বাসায় অবসর সময় থাকলে মায়ের কথা মনে পড়বে। তাই বাসা থেকে বাইরে আসলো। তারপর ফাহাদকে ডেকে নিল ফোন করে। তারপর ফাহাদ আসলো, ওর সাথে আটা দিতে রাখলো। আটা দিতে দিতে ফাহাদ বলল, আচ্ছা দোস্ত, একটা কথা বল। কি? সেদিন যখন তোকে পেছনে তাকাতে বললাম তুই তাকাইলি, তারপর তোকে ফোনে কতবার হ্যালো হ্যালো করলাম, কিছু না বলে কেটে দিলি কেন? কোনো গার্লফ্রেন্ড পেয়েছিস নাকি সত্যি সত্যি? চুপ। কি হলো বল, নাকি ট্রিট দেওয়ার ভয়ে লুকিয়ে যাচ্ছিস? শুনবি? বল। তারপর অর্ণব ফাহাদকে সব বলল একে একে। সেদিন মায়াকে দেখা থেকে শুরু করে আজ সন্ধ্যায় ফোনের কথা থেকে শুরু করে মাঝখানে যা কিছু ঘটেছে সব কিছু বলে একটা জোরে নিঃশ্বাস নিল। আর কিছু বলল না। আর কিছু বলে হয়তো চোখ ধেয়ে আসতো, তাই আর কিছু বলল না। সব কিছু বলে মন খারাপ করে ফাহাদের পাশে বসে রইল। তখন ফাহাদ বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। খুব ভালোবাসতাম রে। আচ্ছা, কাল রাতে তো ফোন করে বলেছে যে তোকে ভালোবাসে, আর ও কান্না করছে। মনে হয় এবার তোকে সত্যি সত্যি ভালোবাসে। মনে হয় শাস্তি কম হয়ে গেছে, তাই আবার এসব অভিনয় করতেছে। আমার তো মনে হয় না। তোর কথা শুনে বুঝতে পারছি এবার তোকে সত্যি সত্যিই ভালোবাসে। ছাড় এসব। ভালোবাসার হলে অভিনয় করতো না। আর যাই হোক, আমায় ভালোবাসতে পারে না। ফাহাদের সাথে কথা বলছিল এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আম্মু। ফোনটা রিসিভ করে বলল, আম্মু বলো। তুই কোথায়? বাসায় আয়। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তুই বাসায় আয়। ঠিক আছে, যাচ্ছি। তারপর ফাহাদের থেকে বিদায় নিয়ে বাসায় আসতে লাগলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। মনে হয় ওর জন্যই অপেক্ষা করতেছিল। দরজার দিকে তাকিয়ে যা দেখলো তা কোনো দিনও আশা করেনি অর্ণব। দরজার দিকে তাকিয়ে দেখে মায়া। মায়া কোনো কিছু বলবে তার আগেই কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণব পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। অর্ণব দেখলো মায়া ড্রয়িং রুমে তার আম্মুর সাথে বসে আছে। তাই আম্মুকে বলল, আম্মু কেন আসতে বললে আমায়? মায়া আসছে, তাই তোকে ডাকলাম। ওর বোরিং লাগবে, তাই তোর সাথে সময় কাটাতেই তোকে ডাকলাম। অর্ণব কিছু না বলে রুমে চলে গেল। পেছনে পেছনে মায়া রুমে গেল। তাকে দেখে রাগ অভিমান সব হচ্ছে অর্ণবে, কিন্তু কিছু করতে পারছে না। তাই বিরক্ত হয়ে বলল, কিছু কি বলবেন আপু? কি বললি? কানে কি শুনতে পান না নাকি? বললাম আপনার কিছু বলার থাকলে বলেন আপু, না হলে আমি এখন ঘুমাবো। কি বললি? আমি তোর আপু হই? আপু হয়তো কি, আপনি আমার মামাতো আদরের সিনিয়র বোন। তো আপু হয়তো কি বলবো? এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো? ভালোবেসেও তো কথা বলতে পারিস। আমি এর চেয়ে বেশি ভালো করে কথা বলতে পারি না। আর ভালোবাসার কথা বলছেন, সেটা কবেই উঠে গেছে আমার জীবন থেকে।
আমি আবার ঠিক করে দিব আমার ভালোবাসা দিয়ে। আপনার ভালোবাসা? হাসালেন তো মিসেস মায়া, আপনি তো অভিনয় সেরা। সত্যি অসাধারণ আপনার অভিনয়। আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত। এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আপনার তো কষ্ট হওয়ার কথা না, আপনার তো আনন্দ হওয়ার কথা। হাজার হোক, প্রতিশোধ নিতে পেরেছেন, তা আবার কি মনে করে আসলেন? প্রতিশোধ কি কম হয়ে গেছে নাকি? প্লিজ এইভাবে বলো না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এমনভাবে বলো না, খুব কষ্ট হয় আমার। তা এতদিন এই আপনার ভালোবাসা কোথায় ছিল? তখন কি ঘুমিয়েছিল নাকি? এখন জেগে উঠেছে ভালোভাবে শাস্তি দেওয়ার জন্য? বিশ্বাস করো, তোমার সেই দুষ্টুমি আর ভালোবাসার অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি নিজেও জানি না, খুব ভালোবেসে ফেলেছি। আর একটা সুযোগ দাও আমাকে। আমি আর দ্বিতীয়বার কোনো বেঈমানকে সুযোগ দিতে পারবো না। আপনার প্রতি যতটা ভালোবেসেছিলাম আমি, ঠিক ততটাই ঘৃণা করি আমি আপনাকে। সব ঘৃণা দূর করে দিব আমার ভালোবাসা দিয়ে। খুব ভালোবাসি তোমায়। এসব কথা আর আমি শুনতে চাই না। রুম থেকে বেরিয়ে যান বলছি। আমার কথাটা তো বেরিয়ে যান বলছি, কখনো আমার রুমে যেন না দেখি। মায়া কিছু না বলে রুম থেকে চলে গেল। কি বলবে, হয়তো বা আর কিছুই বলার ছিল না। তারপর অর্ণব ধপাস করে বিছানায় পড়ে গেল। কেন ওর সাথে সবসময় এমনটা হয়? অভিনয় তো করলো, তাহলে আবার কেন ফিরে আসলো? আবার কি চায়? নাকি সত্যিই ভালোবাসে? এরকম হাজারো চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম ভাঙলো আম্মুটাকে। তারপর ফ্রেশ হয়ে ডিনার করতে আসলো। আব্বু, আম্মু আর মায়া বসে আছে। অর্ণব গিয়ে তাদের সাথে যোগ দিল। মায়া অর্ণবের সামনে চেয়ারে বসে আছে। অর্ণবের দিকে কেমন করে তাকিয়ে আছে। খাবার খেতে খেতে পায়ে সুরসুরি অনুভব করলো। মনে হচ্ছে কেউ পা দিয়ে পা সুরসুরি দিচ্ছে। মায়ের দিকে তাকিয়ে দেখলো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অর্ণবের আর বোঝার বাকি রইল না কিছু। কোন রকমে খাওয়া শেষ করে রুমে চলে আসলে পুরো সময় পায়ে সুরসুরি দিয়েছে, কিন্তু কিছুই বলতে পারলো না। রুমে এসে শুয়ে পড়লো। প্রতিদিন রুমের দরজা খুলে দিয়ে ঘুমায়, আজও তার ব্যতিক্রম না। রুমের দরজা লক না করেই শুয়ে পড়লো। ঘুম আসতেছে না, বারবার মায়ের কথাগুলো মনে পড়ছে। একটা সুযোগ দাও, খুব ভালোবাসি তোমায়। এসব হাজারো কথা কানের কাছে এসে মিছিল শুরু করেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নাই। সকাল সকাল কিছু ভারী অনুভব করলো বুকে, তাই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে তার উপর। তার চুলগুলো সারা মুখে ছড়িয়ে আছে। এক অদ্ভুত ঘ্রাণ, নেশা চালানো মাতাল হওয়ার মতো ঘ্রাণ। মনে হচ্ছে সেই ঘ্রাণে মাতাল হয়ে যাবে। মেয়েটির চুলগুলো সরালো মুখ থেকে। তারপর চুলগুলো তার মুখ থেকে সরাতেই প্রচন্ড রাগ হতে লাগলো। মায়া শুয়ে আছে ওর উপর। ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কা দেওয়াতে মায়া ঘুম থেকে উঠে গেল। অর্ণব প্রচন্ড রাগ নিয়ে তাকিয়ে আছে। মায়া কিছু না বলে লজ্জা পেয়ে চলে গেল। মাথায় কিছুই আসতেছে না। যাকে এত দূরে সরানোর চেষ্টা করছে সেও দূরে সরিয়ে দিয়েছে। তাহলে আজ কেন এমন করছে? অর্ণবও ঘুম থেকে উঠে পড়ায় আর ঘুমালো না। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আয়নার দিকে তাকাতেই আউ চমকে উঠল নিজের দিকে তাকিয়ে। এটাকে সারা মুখে লিপস্টিকের বন্যা বয়ে গেছে। এবার অনেক রাগ হলো। নিজের চুল নিজেই ছিঁড়তে হচ্ছে। রুমের দরজা খুলে রেখে ঘুমানোটাই ভুল হয়েছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেল। ছাদে গিয়ে দেখে মায়া ছাদের এক সাইডে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তাই অর্ণব সেখান থেকে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে মায়া বলল, আমি তোর কাছে এতটাই ঘৃণার হয়ে গেছি যে আমি এখানে আছি বলে থাকা যাবে না। মায়ার কথায় অর্ণব কেমন যেন একটা ফিল অনুভব করলো। তাই সেখান থেকে গেল না, ছাদের একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় পিছন থেকে মায়া জড়িয়ে ধরলো। অর্ণব এক ঝটকায় সরিয়ে দিল। কোনো কথা না বলে সেখান থেকে চলে আসতে যাবে, এমন সময় মায়া পিছন থেকে অর্ণবের হাত টেনে ধরে বলল, প্লিজ অর্ণব, আমাকে বোঝার চেষ্টা করো। সত্যিই আমি তোকে অনেক ভালোবাসি। যখন আমি এখান থেকে গেলাম একটা দিন আমি শান্তিতে ঘুমোতে পারিনি। সব সময় সবখানে শুধু তোর কথাই মনে পড়ে। তোর সাথে থাকতে থাকতে তোর দুষ্টুমিগুলোকে খুব মিস করি। অনেক অনেক ভালোবাসি তোমায়। আপনার বলা শেষ হলে বলেন, আমি যাই। সত্যি তোকে অনেক অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমার এই জীবন অসম্পূর্ণ রয়ে যাবে। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, মরে যাব। তো যান না মরে, আমি বাধা করেছি নাকি?
এই কথা বলতে পারলি? ঠিক আছে, আর কোনো দিন তোর সামনে আমায় দেখবি না। চলে যাব অনেক দূরে, বাঁচবো না আমি তোকে ছাড়া। এই বলে মায়া কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে চলে গেল। অর্ণব ছাদেই দাঁড়িয়ে ভাবতে লাগলো, আর একটা সুযোগ তো দেওয়াই যায়। যদি সত্যি সত্যিই কিছু করে ফেলে তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না, না আর দূরে সরিয়ে রাখবে না, নিজের করে নেবে। এই ভেবে নিচে নামতে যাবে, এমন সময় নিচ থেকে আম্মু চিৎকার করে উঠলো। এটা শুনে অর্ণব এক দৌড়ে নিচে চলে আসলো। নিচে এসে স্তব্ধ হয়ে গেল। অর্ণবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কারণ মায়া ডাইনিং টেবিলের সামনে পড়ে আছে, হাত দিয়ে ফ্যানকে দিয়ে রক্ত পড়ছে, আর অর্ণবের আম্মু তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। অর্ণব কোনো কথা না বলে তাড়াতাড়ি কোলে তুলে নিল। একটা গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে আসলো। তারপর ডাক্তার মায়াকে নিয়ে ভিতরে গেল। অর্ণব বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আম্মুকে সাথে নিয়ে আসেনি। একটু পর আম্মু এসেই ঠাস ঠাস করে দুইটা চর মেরে দিল অর্ণবের গালে। অর্ণব কি দোষ করলো আর কেনই বা মারলো কিছুই বুঝতে পারলো না। অর্ণব তার আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আম্মু অর্ণবকে বলল, মেয়েটা তোকে কত ভালোবাসতো, মানি সে একটা ভুল করেছে। মানুষ মাত্রই তো ভুল। জানিস মেয়েটা আমার কাছে সেদিন এসে কত কান্না করেছে, তোকে কতটা ভালোবাসে মেয়েটা তুই জানিস। আমি তখন তাকে বললাম আগে ওর অভিমান ভাঙা, বাকিটা আমরা দেখছি। জানিস সেদিন মেয়েটা আমার কাছে কত কান্নাকাটি করেছে। আজ তোর জন্য মেয়েটার এই অবস্থা। ওর যদি কিছু হয়ে যায় কোনোদিন ক্ষমা করব তোকে আমি। বলেই আম্মু কেঁদে দিল। অর্ণব আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কেঁদে কেঁদে বলল, কিচ্ছু হবে না দেখিস, দোয়া কর যেন কিছু না হয়। অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাটা বলল আম্মু। তারপর কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারকে বের হতে দেখে সাথে সাথে অর্ণব ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, মায়ার কিছু হয়নি তো? ও ঠিক হয়ে যাবে তো? আমার রক্ত এ পজিটিভ ডাক্তার, যত খুশি রক্ত নিন প্লিজ, মায়া আপুকে সুস্থ করে দিন। তারপর ডাক্তারের সাথে ভিতরে গেল। রক্ত দিয়ে বাইরে বের হলো। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে দেখে মামা মামি আর আব্বুও এসেছে। অর্ণব মাথা নিচু করে তাদের সামনে দাঁড়িয়ে রইল। মায়ার আব্বু আম্মু কান্না করছে আর অর্ণবের আম্মু তাকে সান্ত্বনা দিচ্ছে। কান্না করবে নাই বা কেন, একমাত্র আদরের মেয়ে মায়া। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। অর্ণব সাথে সাথে ডক্টরের কাছে দৌড়ে গিয়ে বলল, মায়া আপু ঠিক আছে তো ডাক্তার সাহেব? ঠিক হয়ে যাবে তো? অর্ণব ডক্টরের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রাণ ফিরে এলো এতক্ষণে। তারপর কিছুক্ষণ পর মায়াকে বেডে শিফট করা হলো। সবাই গেল দেখতে, অর্ণব গেল না। কিছুক্ষণ পর সবাই বেরিয়ে আসলো। তারপর অর্ণব ভিতরে গেল। মায়া অর্ণবের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে তার। কাছে গিয়েই ঠাস ঠাস করে দুইটা চর মেরে দিল অর্ণব। মায়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামছে। এই অবস্থায় মায়াকে দেখতে কলিজা ছিঁড়ে যাচ্ছে অর্ণবের। সাথে সাথে অর্ণব মায়াকে বুকে জড়িয়ে নিল। মায়া অর্ণবের বুকেই কাঁদতে কাঁদতে বলল, মারতেই তো পারিস, আর তো কিছু পারিস না, আর তো কিছু বুঝিস না। মারবো না? তুমি কি বাচ্চা নাকি? আমি রাগের মাথায় ওসব বলেছি, তাই বলে তুমি, তোমার যদি কিছু হয়ে যেত কি নিয়ে বাঁচতাম আমি? তুই তো এটাই চেয়েছিলি, তাই এমন করেছি। আবার মার খাবে বলে দিলাম। আমি তো এসব এমনি এমনি অভিমান করে বলেছিলাম, তাই বলে তুমি এসব করবে? তখন অনেক কষ্ট হয়েছিল আমার, তাই এমন করেছি। তোমার কষ্টটাই দেখলে, আমারটা দেখলে না। সেই সময় কত কষ্ট হয়েছিল আমার। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি নিয়ে বাঁচতাম আমি? অনেক অনেক বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসতে হবে না তোকে, যা। এই বলে মায়া অভিমান করে অর্ণবকে দূরে সরিয়ে দিল। অর্ণবও মায়ার দিকে মুখ নিয়ে যেতে যেতে বলল, আমি তো আমার ভালোবাসা আদায় করে নিব। মানে? আর তুই এই দিকে মুখ নিয়ে? আর কিছু বলতে দিল না, চার ঠোঁট এক করে দিল। প্রথমে মায়া ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়ালো না, রেসপন্স দিতে লাগলো। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিল। তখন মায়া লজ্জা পেয়ে অর্ণবের বুকে মুখ লুকালো। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর মায়াকে বাসায় নিয়ে আসলো। খুব ক্লান্ত থাকায় মায়া বাসায় এসে ঘুমিয়ে পড়ল।
প্রায় সন্ধ্যার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মামা মামি আর আব্বু আম্মু খাবার টেবিলে বসে কি যেন কথা বলতেছে। মায়াকে দেখছে না। নিচে নামার পর আম্মু বলল মায়াকে ডেকে নিয়ে আসতে, তাই আবার উপরে গেল মায়ার রুমের সামনে। রুমের সামনে এসে দেখে মায়া চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে। পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। এভাবে হুট করে জড়িয়ে ধরাতে চমকে গেলেও পরক্ষণেই অর্ণবকে দেখে একটা শ্বাস ফেললো। তখন মায়া বলল, করছিস কি? ছাড় বলছি, কেউ এসে যাবে। আসুক, তাতে কি? আমি তো আমার হবু বউকে ধরেছি, আর তো অন্য কাউকে ধরিনি। অন্য কাউকে ধরার ইচ্ছা আছে নাকি? অন্য কাউকে কেন ধরবো? তোমার মতো কিউট পরীর মতো একটা হবু বউ থাকতে। থাক, আর পাম দিতে হবে না, চল নিচে চল। আগে একটা ইয়ে দাও। কি? কেন তুমি বুঝো না? ইয়ে দাও তো একটা। আমি এখন দিতে পারবো না। না দিলে নিচে যাব না। না গেলে নাই, আমার কি? তুই থাক, আমি গেলাম। এই বলে সত্যি সত্যি মায়া চলে গেল। কি মেয়ে রে বাবা, সত্যি চলে গেল। অর্ণব আর উপরে না থেকে নিচে নামলো। তারপর সবাই একসাথে ডিনার করতে লাগলো। ডিনার করতে করতে আপু বলল, অর্ণব, আমরা চাচ্ছি তোর আর মায়ার বিয়েটা দিতে, তুই কি বলিস? এখন না, একটু পরে। পড়ালেখাটা আগে শেষ করি। এমন সময় দেখলো মায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে লবণ মরিচ ছাড়াই খেয়ে ফেলবে। চোখ দিয়ে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলছে। তখন আব্বু বলল, লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? আমরা চাই তোদের বিয়েটা কালকে দিয়ে দিতে, পরে না হয় বড় করে অনুষ্ঠান করব। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তারপর সবাই মিলে ডিনার করে রুমে চলে আসলো। অর্ণব জানে মায়া আসবে এখন রুমে, তাই দরজার পাশে দাঁড়িয়ে রইল। একটু পর কে যেন দরজা ঠেলে ভিতরে আসতেছে। রুমের ভিতরে আসতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল অর্ণব। হঠাৎ দরজা বন্ধ হওয়ায় মায়া চিৎকার করে উঠল। সাথে সাথে মুখ চেপে ধরে বলল, চুপ চুপ। আমি জানিস কত ভয় পেয়ে গেছিলাম। এত ভয় পেতে হবে না। তা এত রাতে আমার রুমে কি মনে করে? পানি খেতে এসেছিলাম, তো রুমের সামনে দিয়ে যেতেই ভাবলাম ঘুমিয়েছিস কিনা, তাই। থাক, আর মিথ্যা বলতে হবে না। তুমি আমার জন্যই আসছিলা। এসেছিলাম তো কি হয়েছে? আমি কি অন্য কারো রুমে গিয়েছিলাম নাকি? তোর রুমেই তো এসেছিলাম। তা কি জন্য এসেছিলে জানতে পারি? এমনি, তুই থাক, আমি গেলাম। এভাবে চলে যেতে দিলে না যাবে। তখন যেটা দাওনি এখন ওটা দাও। এখন দিতে পারবো না, আর তো একদিন, কালকে তো বিয়ে। তো কি হয়েছে? এখন দেরি না করে ঝটপট একটা ইয়ে দাও। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করতে হবে কেন? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী হবু বউরে, সেদিন যে ঘুমের মধ্যে কিস করছিলে তখন লজ্জা কি শরবত করে গুলে খেয়েছিলে? এই কথা বলে অর্ণব তার চোখ বন্ধ করলো। প্রায় 2 মিনিট হলো কিছু সারা শব্দ পেল না। পালিয়ে গেল না তো আবার? চোখ খুলে দেখে সত্যিই পালিয়ে গেছে। যা সালা, এবারেও বোকা বানিয়ে পালিয়ে গেল। মনে এক পালতি কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সব নিয়ম কানুন মেনে অর্ণব আর মায়ার বিয়েটা হয়ে গেল। বিয়েটা অর্ণবদের বাড়ি থেকেই হয়েছে। রাত 12টা বর্তমানে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বুকে 53,882 গ্রাম আর মনে 73,829 গ্রাম সাহস নিয়ে ভিতরে ঢুকলো। ঢুকে দরজাটা লক করে দিল। অর্ণবের রুমে ঢোকার শব্দ পেয়ে মায়া বিছানা থেকে নেমে এসে সালাম করলো। অর্ণব মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো মা। কি বললি? আমি দাঁড়া, তোর হচ্ছে আজকে। সরি আপু, থুকু বউ। হুম। তুমি থাকো, আমার খুব ঘুম পেয়েছে। আমি ঘুমাবো, ডিস্টার্ব করো না। এই বলে অর্ণব বিছানায় গিয়ে শুয়ে পড়লো। মায়া অর্ণবের উপরে বসে পড়লো। কি হলো, এভাবে উপরে বসে আছো কেন? ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। কোনো ঘুমানো চলবে না আজকে। এতদিন তো সুযোগের অপেক্ষায় ছিলি, এখন পেয়েও ছেড়ে দিচ্ছিস নাকি ভালো সাজার অভিনয় করছিস? আমি ভালো, এটা পৃথিবীর সবাই জানে। না বিশ্বাস করলে পাঠক পাঠিকাদের জিজ্ঞেস করে দেখতে পারো। তোকে চেনাই আছে আমার লুচ্চা। কি? আমি লুচ্চা? ঠিক আছে, আমি লুচ্চা। লুচ্চামির কি দেখছো? এখন দেখবে আমি কত লুচ্চা। তারপর অর্ণব মায়াকে নিচে ফেলে দিয়ে তার উপরে উঠে পড়লো।
আস্তে আস্তে মায়ার মুখের দিকে মুখ নিয়ে যেতে লাগলো। মায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তার গরম নিঃশ্বাস অর্ণবের মুখে আছড়ে পড়ছে, তার ঠোঁট দুটো কাঁপছে। কি এক মাতাল করার মতো নেশা তার ঠোঁটে। অর্ণব আর কিছু না বলে তার ঠোঁট দুটো দখল করে নিল। মায়াও সমান তালে রেসপন্স ফিরিয়ে দিতে লাগলো। পাক্কা 10 মিনিট পর ছেড়ে দিল। মায়া অর্ণব দুজনই হাঁপাচ্ছে। তারপর মায়া অর্ণবের বুকে মাথা রাখলো আর বলল, না, আমার না টুইন বেবি লাগবে। তার জন্য কি করতে হবে শুনি? কেন, তুমি কিছু জানো না? না, আমি কিছু জানি না। তুমি তো আমার সিনিয়র বউ, তুমি শিখিয়ে দাও। বলে বাবুলে আসো, শিখিয়ে দেই। এই বলে মায়া 4 ঠোঁট এক করে দিল। অর্ণব তাকে রেসপন্স দিতে লাগলো। অর্ণব কম কিসে, সিনিয়র বউ তার শিশু জামাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লো।